অনিশ এবং মনিকার বিয়ে হয়েছে 5 মাস আগে। অনিশের বাবা মা দুজনেই অনেক বড় মাপের ব্যবসায়ী ছিল, তাদের কোটি কোটি টাকার ধন সম্পত্তিও ছিল। অন্যদিকে মনিকার বাবা ক্ষুদ্র সবজি বিক্রেতা। অনিশ তার মায়ের বিরুদ্ধে গিয়ে মনিকাকে বিয়ে করায় অনিশের বাবা মা মনিকাকে কখনোই মেনে নিতে পারে না। অনিশ মনিকাকে নিয়ে তাদের শহরের শেষ প্রান্তে একটা ছোট্ট ঘর ভাড়া করে সেখানে থাকতে শুরু করে। তাদের ঘরের অবস্থা খুব একটা ভালো নয়। ঠান্ডা এবং গরমকালে যেমন তেমন ভাবে কাটিয়ে নিলেও বর্ষায় তাদের খুব অসুবিধা হয়। কখনো ছাদ ফুটো হয়ে জল পড়ে, আবার কখনো ঘরের পাশের পুকুরের জল উপচে তাদের ঘরে উঠে আসে। একদিন সকালবেলা অনিশ হন্তদন্ত হয়ে বাড়িতে ঢোকে। বিশাল বড় সমস্যা হয়ে গেছে মনিকা, আমাদের কাল পরশুর মধ্যেই ঘরটা ঠিক করাতে হবে। যেভাবেই হোক চারিদিক থেকে জল পড়া ঘরের বন্ধ করতেই হবে, তা না হলে মুখ দেখানোর জায়গা থাকবে না একেবারে। আরে বাবা, আস্তে আস্তে, একটু নিঃশ্বাস নাও আগে, শান্ত হয়ে বসো তো। এরকম করে কথা বললে বুঝবো কি করে তুমি কি চাও? এবার বলো তো কি হয়েছে, কিসের সমস্যা? কাল আমার মা বাবা আসবে। আমি তোমাকে নিয়ে বাড়ি ছাড়ার আগে অনেক বড় বড় কথা বলেছিলাম। ওরা যদি এসে দেখে এই কয়েক মাসেও আমি কিছুই করতে পারিনি আর একটা ভাঙা বাড়িতে থাকছি, তাহলে শুধু শুধু তোমাকে অপমান করবে। মা বাবা আমাদের বাড়িতে আসবে? সত্যি? ওনারা আমাদের মেনে নিয়েছে তাহলে? যাক বাবা, তুমি চিন্তা করো না, আমি সব গুছিয়ে রাখবো। কেউ আমাদের এখনো মেনে নেয়নি মনিকা, ওরা আমাদের ছোট করতেই এখানে আসবে। আমি সেটা খুব ভালো করেই জানি, আর আমি আমার মা বাবাকে খুব ভালো করেই চিনি, তাই আমি সব ঠিক করে রাখতে চাই। এভাবে অনিশ আর মনিকা নানান রকমের কথা বলতে থাকে। তারা তাদের ঘর বাড়ি ভালো করে গুছিয়ে পরিষ্কার করতে থাকে। এইভাবে সেই দিনটা কোনো রকমই কাটে। পরের দিন সকাল হতে না হতেই অনিশ আর মনিকা ভালো করে তাদের বাবা মায়ের আসার জন্য প্রস্তুতি নিতে থাকে। কিছুক্ষণ পরেই মনিকাদের সারা পাড়ার লোককে চমকে দিয়ে অনিশের বাবা মা একটা বিরাট বড় গাড়ি নিয়ে তাদের বাড়িতে চলে আসে। অনিশের দাদা এবং বৌদিও তাদের সঙ্গে ছিল। আসুন, আপনারা ভেতরে এসে বসুন, আমি আপনাদের সবার জন্য চা জলখাবার নিয়ে আসছি। আপনারা এখানে এসেছেন, আমি যে কি খুশি হয়েছি কি বলবো। বাবা, চা আবার জলখাবার? এত কিছু বানানোর সামর্থ্য আছে তোমার? আমার গুণধর ছেলে তো অনেক বড় বড় কথা বলেছিল বাড়ি ছাড়ার আগে, ও নাকি আমাদের মতো বড় লোক হয়ে দেখাবে। কই সেসব? কোথায়? ওসব কথা এখন না ভাবলেও তো হয় মা। আপনারা এই প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, একটু বসুন, সবাই মিলে একসাথে গল্প করি, খাবার খাই। আমাদের সাথে বসে খাবার খাওয়ার মতো যোগ্যতা তোমার আছে? আর এতজনের খাবার বানানোর মতো সামর্থ্য কি আছে তোমার? অবশ্য রুটি সবজি বানিয়ে দিতেই পারো। রুটি আমার দেওরের রোজগারের টাকায়, আর সবজি তো ফ্রিতে পেয়ে যাবে নিজের বাবার কাছ থেকে, তাই না? আমি জানতাম তোমরা এখানে আমাদের অপমান করতে এসেছো, কিন্তু এইভাবে কারো রুজি রোজগার বা পেশা নিয়ে নিন্দা করাটা কিন্তু খুব খারাপ জিনিস। তুমি তো খুবই শিক্ষিত বৌদি, তাও কেন এসব করছো? তুইও তো শিক্ষিত, তুই তাহলে কোন শিক্ষার উপর ভিত্তি করে এই গরিব মেয়েটাকে বিয়ে করেছিস আর এরকম একটা ভাড়া বাড়িতে এসে আছিস? যার নিজের ঘর কাচের, তার কখনো অন্যের ঘরে ঢিল ছোড়া উচিত না। এভাবেই তারা এক এক করে সবাই মনিকা এবং অনিশকে অপমান করতে থাকে। অনিশ ঝগড়া করতে চাইলেও মনিকা তাকে বাধা দেয়। মনিকা অনিশকে ডেকে তাদের রান্নাঘরে নিয়ে যায়। ওরা যাই বলুক, তুমি কোনো কথার উত্তর দেবে না। ওরা আমাদের অতিথি, আমি চাই না আমাদের বাড়িতে ওদের কোনো রকম ভাবে অপমান হোক, আর আমাদের কারণে আমাদেরও অপমান হোক, সেটাও তো আমি চাই না। কিন্তু আর কতক্ষণ? বৃষ্টি শুরু হলেই তো আমাদের সব মান সম্মান বৃষ্টির জলের সাথেই ধুয়ে যাবে। আর আকাশের যে অবস্থা, মনে তো হচ্ছে খুব জোরেই বৃষ্টি আসবে। বাবা মায়ের সামনে অপমানিত যাতে না হতে হয়, তাই অনিশ আবার তাদের ঘরের ছাদে ওঠে প্লাস্টিক টাঙানোর জন্য, দরজা ভালো করে বন্ধ করে। কিন্তু এরপরেও শেষ রক্ষা হয় না। আকাশ ভেঙে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়, আর হড়হড় করে ছাদ বেয়ে জল তাদের ঘরের ভেতরে পড়তে থাকে। ও মাই গড, এই তো দেখছি ঘরে বসে বৃষ্টির মজা নেওয়া যাচ্ছে। এত দারুণ বাড়ি আমার দেওরের পক্ষেই বানানো সম্ভব। ও, এটা তো আবার বানানো বাড়ি নয়, এটা তো আবার ভাড়া বাড়ি, তাতেই কত ফ্যাসিলিটি বাবারে। এই নাকি তুই ভালো আছিস? এই তোর ভালো থাকা? এই তোমরা সবাই বাড়ি ফিরে চলো, এই বাড়িতে বসে বৃষ্টিতে ভিজে ঠান্ডা না লাগিয়ে সবাই গাড়িতে গিয়ে বসবে, চলো। এত ঝড় বৃষ্টির মধ্যে আপনারা বাইরে যাবেন কিভাবে? এত বৃষ্টির মধ্যে তো ভালো করে কিছু দেখাও যাচ্ছে না। যে গাড়ি চালাবে তার তো অসুবিধা হবে, এখন আপনাদেরকে যেতে হবে না। তুমি জানলে কি করে যে বৃষ্টিতে গাড়ি চালাতে অসুবিধা হয়? তুমি গাড়ি চালিয়েছো কখনো? গাড়ি আমি চালাবো কিভাবে? আমি আজ পর্যন্ত কোনোদিনও ট্যাক্সিতেও উঠিনি, আর আমি গাড়ি চালাবো? কি যে বলেন আপনারা! আমি টিভিতে একটা সিনেমাতে দেখেছিলাম, ওটা থেকেই তো বললাম।
তাই বলো, আমি ভাবলাম তুমি বোধহয় নাটক করছো। যা দিনকাল পড়েছে, কে যে সত্যি কথা বলে আর কে মিথ্যা কথা মোটেই বোঝার উপায় নেই। আমিও মানে? আর কে নাটক করছে এসব আপনি কি বলছেন? আর কে কি করছে আমি জানি না, তবে আমি কোনো নাটক করছি না। যা, এবার তো জল ঘরে ভরে যাচ্ছে। এইভাবে সবাই নানান রকম কথা বলতে থাকে। সবাই সব দিক থেকে সবাইকে সন্দেহ করে। অনিশ বুঝে পায় না মনিকা গাড়ি চালানোর ব্যাপারটা কিভাবে জানলো, আর অন্যদিকেও বুঝে পায় না তার শাশুড়ি মা তাকে নাটক করার কথাটা কেন বলেছে। এসব নানান রকমের কথা ভাবতে ভাবতে অনিশ আর মনিকা নিজের কাজ করতে থাকে। অন্যদিকে বৃষ্টিও কমার বদলে আরো বেড়ে যায়। তাদের ঘরে একটু একটু করে জল ঢুকতে থাকে। অনিশের বাড়ির লোকজন সবাই মনিকাদের বাড়িতেই আটকা পড়ে যায়। অনিশ এবং মনিকা তাদের নানান রকম ভাবে ঠিক রাখার চেষ্টা করলেও মনিকা শ্বশুর বাড়ির লোক সবেতেই খুঁত বের করতে থাকে। আমি কালকেই পেডিকিউর করিয়েছিলাম, দেখুন মা, আজকেই আপনাদের কথা শুনে এখানে এসে আমার পায়ের কি অবস্থা হলো। এবার যদি এই জল পায়ে লাগতে লাগতে পায়ে ঘা হয়ে যায় তাহলে কি হবে? কি আর করবে বৌমা, একটু কষ্ট করো। তোমার পেডিকিউর করতে যা খরচ হয় তা তো বোধহয় এরা 1 মাসেও ইনকাম করতে পারবে না, সুতরাং এদের সামনে এগুলো বলাও তো যুক্তিহীন। মা, এবার থামো না একটু। আমাদের ঘরের ভিতর বৃষ্টির জল পড়ছে, বাইরে থেকে জল ঢুকছে, সবটাই মানছি, কিন্তু আমরা তো তোমাদের আপ্যায়নের কোনো ত্রুটিই রাখছি না। বলো, তাহলে তোমরা এমন কেন করছো? এইভাবে কথা বলো না অনিশ, মা আমাদের গুরুজন, মায়ের নিন্দাতেও অনেক শান্তি। চিন্তা করো না, বাড়ি গিয়ে মা তোমার নামে এমন নিন্দা করবে যে তোমার একেবারে স্বর্গীয় সুখ অনুভব করা হয়ে যাবে। এই যে মেয়ে, কি যেন নাম তোমার? হ্যাঁ, মনিকা। ভালো করে শুনে নাও, তোমার সাথে বিয়ে করার অপরাধে আমরা কিন্তু কখনো আমার ছেলেকে আর মেনে নেব না। ওকে আমাদের বাড়িতেও ঢুকতে দেব না। তুমি পারবে তো এভাবে থাকতে? আমি অনিশকে যখন বিয়ে করেছি তখন এইটুকু আত্মত্যাগ তো আমাকে করতেই হবে। আমি ঠিক মানিয়ে নেব, আর আমরা দুজনে মিলে ঠিক কিছু একটা ব্যবস্থা তো করে নেবই। তোমার বাবা সবজি বিক্রি করে, তুমি না হয় রুটি সবজি বিক্রি করবে। বর্ষাটা একটু কমে গেলে করবে, ঠিক আছে? না হলে তোমাদের ঘরে জল ঢুকে ব্যবসা, টাকা পয়সা সব যে ধুয়ে মুছে যাবে। কি মা, আমি ঠিক বলেছি তো? এই বলে অঞ্জনা দেবী আর নিহারিকা খুবই হাসতে থাকে। তারা সেখানে আসা থেকে শুরু করে শুধুই মনিকা এবং অনিশের নিন্দা করতেই থাকে। বৃষ্টি একটু কমে এলে তারা সবাই নিজেদের বাড়ির দিকে রওনা দেয়। বাবা রে বাবা, দিন গেল বটে একটা। আমি জানতাম ওরা আসলে এখানে এমনটাই হবে। আমার জন্য তোমাকে কত অপমানিত হতে হলো মনিকা, আমাকে তুমি ক্ষমা করে দিও প্লিজ। আমাদের ঘরগুলোর অবস্থা তো সত্যিই খারাপ। বলো, তোমার বাড়ির লোকের কি এরকম ভাবে থাকার অভ্যাস আছে? ওদের তো অসুবিধা হবে। আমার পা ভিজে পা নষ্ট হলে ক্ষতি নেই, ওদের হবে কেন? এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। হঠাৎই একদিন মনিকা শ্বশুর বাড়ির সকলেই আবার তাদের বাড়িতে আসে। তাদের চোখ মুখ দেখে মনে হয় তারা বিপদগ্রস্ত। তাদের অবস্থা দেখে অনিশ এবং মনিকা দুজনেই খুবই ভয় পেয়ে যায়। কি হয়েছে মা, আপনাদের এই অবস্থা কেন? আপনারা এরকম ভাবে ভিজে গেলেন কিভাবে? আমাদের বাড়িতে বিদ্যুৎ পড়ে আগুন লেগে গেছে, সব নিমেষের মধ্যে পুড়ে ছাই খার হয়ে গেছে। আমাদেরকে তোমাদের বাড়িতে থাকতে দেবে? আমি জানি আমি খুব বেশি কিছু চাইছি, কিন্তু আর তো কোনো উপায় নেই। আমি জানি তোমাদের খুবই অসুবিধা হবে আমরা এতজন মিলে থাকলে, কিন্তু কি করবো বলো? বড় বৌমার বাপের বাড়ি অনেক দূর, একমাত্র আমাদের আত্মীয়দের মধ্যে তোমরাই কাছে থাকো, তাই চলে এলাম। আমাদের ঘর ভর্তি জল, চারিদিক থেকে বৃষ্টির জল পড়ছে, ঘরের মধ্যে একটাই খাট, আমরা দুজনে গুটিসুটি খেয়ে বসে থাকতে পারি, কিন্তু এতজন মিলে কিভাবে থাকবো? আর আমরা তো ভেবেছিলাম আজকের রাতটা মুড়ি খেয়ে কাটিয়ে দেবো। তোমরা পারবে আমাদের মতো মুড়ি বাতাসে খেয়ে রাত কাটাতে? দেখতেই তো পাচ্ছ সারা ঘরে জল থই থই করছে। আজ তো মনিকা রান্নাও করতে পারবে না। অনিশ, তুমি চুপ করো। ওনারা এখন বিপদে পড়ে আমাদের কাছে এসেছেন। এই সময় ওনাদেরকে সাহায্য না করলে আর কে সাহায্য করবে? আপনারা চিন্তা করবেন না, আপনারা আসুন, সবাই ভেতরে আসুন। তারা ভেতরে এসে মনিকাদের ঘরের অবস্থা দেখে একেবারে আকাশ থেকে পড়ে। খাটের অংশটা বাদ দিয়ে প্রায় চারিদিকটাই জলে ডুবে আছে। তার শ্বশুর বাড়ির সবাই ঘরে ঢুকতেই ইতস্তত বোধ করে। তারা বুঝে পায় না কি করবে। এরকম ভাবে জলে ডুবে রাত কাটানো তাদের পক্ষে সম্ভব ছিল না, তাই তারা খুবই চিন্তায় পড়ে। তাদের চোখ মুখ দেখে মনিকা বুঝতে পারে যে তার এই গরিব ঘর তার শ্বশুর বাড়ির লোকেদের বসবাসযোগ্য বলে মনে হচ্ছে না। আমি যখন বলেছি আপনাদের থাকার ব্যবস্থা আমি করে দেব, তখন আমি ঠিক করব। আপনারা শান্ত হয়ে বসুন। আমার ঘরে থাকতে না পারলে কি হয়েছে? আমরা সবাই আমার বাবার বাড়িতে গিয়ে থাকবো। শুধু শুধু ওনাকে বিরক্ত করাটা কি ঠিক হবে? আর তোমাদের ওই বাড়িতেও যদি এমন অবস্থা হয় তখন? না না, তা নিয়ে চিন্তা করবেন না।
আমার বাবার বাড়িতে আপনাদের থাকতে কোনো অসুবিধা হবে না। আপনারা সবাই গাড়িতে গিয়ে বসুন, আমিও যাচ্ছি, আমি রাস্তা বলে দেব। তারা সবাই গাড়িতে উঠে মনিকার বাবার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। কিছুক্ষণের মধ্যে মনিকা এক বিশাল অট্টালিকার সামনে এসে গাড়ি থামাতে বলে। তারা বাড়িটা দেখে অবাক হয়ে যায়। এটা তোমার বাবার বাড়ি? এত বড় বাড়ি? আমি যে শুনেছিলাম তোমার বাবার সবজি বিক্রি করে, আমাকে তো অনিস তাই বলেছিল। আমি নিজেও তো তাই জানি, মনিকা আমাকে সেটাই বলেছে। এটা তোমার বাবার মালিকের বাড়ি, তাই না মনিকা? তোমার বাবা বুঝি এখানেই থাকেন? ঠিক আছে, চলো চলো ভেতরে চলো, আর ভিজতে পারছি না। ভেতরে ঢুকতেই তারা আরো অবাক হয়। অম্বরীশ বাবু দেখে যে তার এক চেনা শিল্পপতি সেই বাড়িতে বসে আছে, আর মনিকা তাকে বাবা বলে ডাকছে। তাদের আর কোনো কিছুই বুঝতে কোনো সমস্যা হয় না। অনিশ এবং তার বাড়ির লোক মনিকার কাছে জানতে চায় যে এতগুলো দিন ধরে মনিকা কেন মিথ্যা কথা বলে এসেছে। আপনারা তো ভেবেছিলেন যে আমি আপনাদের ছেলেকে টাকার জন্য বিয়ে করেছি, আমার বাবাও তাই ভেবেছিল। আর আপনারা যেমন আমার পরীক্ষা নেওয়ার জন্য আপনাদের বাড়ি পুড়ে গেছে বলে মিথ্যা কথা বললেন, তেমনি আমিও অনিশের সততার পরীক্ষা নেওয়ার জন্য ওর কাছে নিজের পরিচয় গোপন করেছি। আমি ভেবেছিলাম ও এত দিন দুঃখীদের মতো জীবন কাটাতে পারবে না, তাই ঠিক আপনাদের কথা মতো আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু সেরকম